নমস্কার বন্ধুরা, আজকের গল্প পরিচিতি। শহরের ব্যস্ত শপিং মলের ঝকঝকে কাচের দেওয়াল আর নিয়ন আলোয় রোশনাইয়ের মাঝে নিজেকে বড্ড অচেনা লাগছিল মৌমিতার। সে সেখানে এসেছিল ছেলের জন্য একজোড়া জুতো কিনতে। এসকেলেটরে করে দোতলায় ওঠার সময় হঠাৎ পাশের নামার লাইনে একটা পরিচিত মুখ দেখে বুকের ভেতরটা ধক করে উঠল তার। দামি সিল্কের শাড়ি, চোখে আধুনিক সানগ্লাস আর ঘাড় পর্যন্ত ছাটা পারফেক্ট স্পা করা চুল। সেই চেনা আদলটা যেন সময়ের স্রোতে অনেক বেশি উজ্জ্বল হয়ে এসেছে। মৌমিতা অস্ফুট স্বরে ডাকল, পল্লবী। এসকেলেটরটা নিচে নেমে যাওয়ায় পল্লবী থমকে দাঁড়ালো। সানগ্লাসটা কপালের ওপর তুলে এক মুহূর্ত ভালো করে দেখল মৌমিতাকে, তারপর 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো। আরে মৌ, তুই? কত বছর পর বলতো, একদম চিনতেই পারছিলাম না। শপিং মলের চিল্ড এসির মধ্যেও মৌমিতা যেন ঘেমে যাচ্ছিল। পল্লবী, এই আত্মবিশ্বাসের সামনে নিজের বিবর্ণ সুতির কুর্তা, অযত্নে রাখা চুল আর রুক্ষ হাতগুলো যেন চিৎকার করে ওর সাধারণত্বের জানান দিচ্ছিল। পল্লবী এক নাগাড়ে বলে চলল ওর নতুন বুটিক বিজনেস, ফ্যাশন শো আর গত মাসে করা ওর ইউরোপ ট্রিপের কথা। মৌমিতা শুধু ম্লান হেসে মাথা নাড়ল। যখন পল্লবী কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তা তুই এখন কি করছিস রে? সেই তো গোল্ড মেডেল নিয়ে ইউনিভার্সিটি টপার ছিলি, কোনো জবে আছিস নিশ্চয়ই। মৌমিতা মাটির দিকে তাকিয়ে উত্তর দিল, না রে, কিছুই না। আসলে হয়ে উঠল না, এখন বাড়িতেই থাকি, সংসার সামলাই। পল্লবী কিছুক্ষণ চুপ থেকে একটা কার্ড মৌমিতার হাতে গুজে দিয়ে বলল, ফোন করিস একদিন, আজ একটা মিটিং আছে, বেরোতে হবে, টাটা। বাসে করে বাড়ি ফেরার পথে মৌমিতার মাথায় কেবল পল্লবীর সেই উজ্জ্বল মুখটা ঘুরপাক খাচ্ছিল। 25 বছর আগে চিত্রটা ঠিক উল্টো ছিল। কলেজে মৌমিতা ছিল সবার মধ্যমণি, যার মেধা আর বুদ্ধির প্রশংসা করতেন অধ্যাপকরাও। কিন্তু বিয়ের পর সমীকরণগুলো দ্রুত বদলে গেল। জয় মানুষ হিসাবে খারাপ নয়, কিন্তু তার মানসিকতা অত্যন্ত রক্ষণশীল। বিয়ের বছর 2-এর মাথায় যখন মৌমিতা একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই জয়ের বাবার স্ট্রোক হয়। প্যারালাইজড শ্বশুরমশাই আর ছোট্ট ছেলে রেহানের দায়িত্ব নিতে গিয়ে মৌমিতাকে নিজের কেরিয়ারের স্বপ্নটা বিসর্জন দিতে হয়েছিল। জয় বলেছিল, বাড়িতে তো অভাব নেই, তুমি শুধু সংসারটা আর বাবাকে দেখো, বাইরের ঝক্কি সামলানোর জন্য তো আমি আছি। কিন্তু এই বাইরের ঝক্কি সামলানোর আড়ালে যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তা বুঝতে মৌমিতার সময় লাগেনি। আজ মাঝে মধ্যে একটু ব্যক্তিগত প্রয়োজনে হাত খরচের টাকা চাইতে গেলেও তাকে জয়ের মুডের ওপর নির্ভর করতে হয়। শিক্ষিত হওয়ার দম্ভটা এখন কেবল আলমারির কোণে পড়ে থাকা উই পোকায় কাটা সার্টিফিকেটের মধ্যেই সীমাবদ্ধ। সেদিন রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছিল না মৌমিতার। পাশে গভীর ঘুমে মগ্ন জয়, আর পাশের ঘরে রেহান। রাত 12টা নাগাদ পল্লবীর দেওয়া কার্ডটা বের করল সে। অনেক দ্বিধা কাটিয়ে পল্লবীকে ফোন করল। ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর পেতেই মৌমিতার ভেতরকার দীর্ঘদিনের জমানো আগ্নেয়গিরি ফেটে পড়ল। কান্না ভেজা গলায় সে বলল, জানিস পল্লবী, তোকে আজ দেখে আমার নিজের ওপর ঘৃণা হচ্ছিল। তুই কোথায় পৌঁছে গেছিস, আর আমি এই 4 দেওয়ালের মাঝে পচে মরছি। আমার রেজাল্ট তোর চেয়ে ভালো ছিল, অথচ আজ আমি একটা 0। 10টা টাকার জন্য আমাকে স্বামীর মুখাপেক্ষী হতে হয়। আমার সব স্বপ্ন, সব ইচ্ছে এখন ডাস্টবিনে। ফোনের ও প্রান্ত কিছুক্ষণ নিস্তব্ধ থাকলো, শুধু পল্লবীর দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। তারপর পল্লবী অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মৌ, তুই যা দেখছিস সেটা একটা বিজ্ঞাপন মাত্র।
এই সাফল্যের পেছনে যে কত বড় ক্ষত আছে তা তুই জানিস না। আজ থেকে 3 বছর আগে আমার ডিভোর্স হয়েছে। জয়ের মতো শান্ত স্বামী আমি পাইনি। যে মানুষটার সাথে আমি ঘর করতাম সে আমার গায়ে হাত তুলত। নেশা করে এসে দিনের পর দিন আমাকে মানসিক নির্যাতন করত। আমি যখন বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসি আমার পকেটে 500 টাকাও ছিল না। মৌমিতা স্তব্ধ হয়ে গেল। পল্লবী বলে চলল, তোর কাছে স্বামী, সন্তান আর মাথার ওপর একটা ছাদ আছে। তুই অন্তত রাতে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারিস। আমার কেরিয়ারটা শখ নয় রে, আমার কেরিয়ারটা ছিল আমার বাঁচার একমাত্র পথ। তুই নিজের সীমাবদ্ধতাকে অজুহাত বানাচ্ছিস কেন? তুই না কলেজে সব রান্নার প্রতিযোগিতায় ফার্স্ট হতিস? তোর হাতের সেই বিরিয়ানি আর পিঠের স্বাদ এখনো আমার জিভে লেগে আছে। নিজের প্যাশনকে নিজের ওপরে ওঠার সিঁড়ি বানা মৌমিতা। পরদিন সকালে মৌমিতার চোখে এক নতুন তেজ দেখা গেল। রাতে পল্লবীর সাথে কথা বলার পর সে বুঝতে পেরেছে জীবন কারো জন্য বিছানো গোলাপের বিছানা নয়। পল্লবী যদি শূন্য থেকে শুরু করতে পারে তবে সে কেন নয়? মৌমিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রুক্ষ চুলে চিরুনি চালালো। আজ সে আর 5টা দিনের মতো নিজেকে অসহায় ভাববে না। সে ইন্টারভিউ দিতে বাইরে যেতে পারবে না ঠিকই, কিন্তু তার নিজের সাম্রাজ্য তো তার রান্নাঘর। তার হাতের জাদুর কথা তো সবাই জানে। সে তার গোপন জমানো টাকার কৌটোটা বের করল। গত কয়েক বছরে রান্নার বাজার থেকে বাঁচানো খুচরো টাকা জমিয়ে সেখানে কয়েক হাজার টাকা হয়েছে। মৌমিতা ফোন করলো পাড়ার মানবীদিকে, যিনি একটি ছোট এনজিও আর হস্তশিল্পের কেন্দ্র চালান। মানবীদি, ভালো আছেন? আচ্ছা, আপনি একবার বলেছিলেন না আপনাদের সেন্টারে অফিসের স্টাফদের দুপুরে খাবার জন্য কোনো স্বাস্থ্যকর হোম ডেলিভারি খুঁজছেন। আমি কি কাজটা শুরু করতে পারি? দাম নিয়ে চিন্তা করবেন না, শুধু সুযোগটা দিয়ে দেখুন। মানবীদি ওপাশ থেকে উৎসাহের সাথে বললেন, আরে মৌমিতা, তুমি করবে? এ তো আমাদের সৌভাগ্য। তোমার হাতে রান্না পেলে তো ওরা আঙুল চাটবে। কাল থেকেই 10 জনের লাঞ্চ পাঠাতে পারবে। মৌমিতার চোখে আনন্দ আর সার্থকতা জল হয়ে এলো। সে দ্রুত ডায়েরি বের করে মেনু চার্ট বানাতে শুরু করলো। রেহান ঘরে ঢুকে অবাক হয়ে দেখল মা আজ গুনগুন করে গান গাইছে। দুপুরবেলা জয় অফিস থেকে ফিরে দেখল মৌমিতা ব্যস্ত হাতে প্যাকিং করছে। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? মৌমিতা শান্ত কিন্তু আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, এগুলো আমার প্রথম অর্ডারের লাঞ্চ বক্স। আমি একটা ছোট ক্যাটারিং সার্ভিস শুরু করলাম। তোমার চিন্তা নেই, বাবা আর রেহানের কোনো অযত্ন হবে না। শুধু নিজের পরিচয়টা একটু ঝালিয়ে নিতে চাইছি। জয় কিছু বলতে গিয়েও থেমে গেল। মৌমিতার চোখে আজ এমন এক দীপ্তি ছিল যা সে বিয়ের পর কোনোদিন দেখেনি। জানালার বাইরে বিকেলের রোদে তখন এক অন্য বসন্তের হাওয়া। মৌমিতা বুঝল, শিক্ষা আর ইচ্ছাশক্তি কোনোদিন বিফলে যায় না, যদি মানুষ নিজেকে ভালোবাসতে শেখে। টাকার পরিমাণের চেয়েও আজ তার কাছে বড় হয়ে উঠেছে তার নিজস্ব পরিচিতি। পথটা সে নিজেই বানিয়ে নিয়েছে, আর এবার তার শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।